নমস্কার। বিক্রমভিলা রহস্যের সিজন 3 এর পরবর্তী অংশ আজকে শোনাব। সুজনের হাতে দোমড়ানো কৌটোটা দেখে তন্ময়ের মাথায় যেন চিন্তার ঘূর্ণিঝড় বইছে। তবে কি রাতের সেই রহস্যময় লোকটা এই সুজন? এই সুজনে কি তবে পরশুদিন দুপুরে জঙ্গলে তাকে দেখে তাড়াতাড়ি বিড়ির আধপোড়া অংশটা ফেলে আড়ালে সরে গিয়ে তাকে লক্ষ্য করছিল? কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল গত রাতের কথা। সে তো নিজের চোখে তরুণকে জঙ্গল থেকে বেরিয়ে প্রাণকৃষ্ণবাবুর গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখেছিল। আবার প্রাণকৃষ্ণবাবুর বাড়িতে অবহেলায় পড়ে আছে জঙ্গলের সেই চটির অন্য পাটিটা। তন্ময় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার শরীরের রক্ত যেন এক মুহূর্তে হিম হয়ে গেল। তবে কি এই ভয়াবহ রহস্যের পিছনে কোনো একজন নয়, বরং প্রাণকৃষ্ণবাবু, তরুণ, সুজন, এই তিনজন মিলে একটা দল পাকিয়েছে? সবাই কি একযোগে তাদের পরিবারের ওপর এই মরণ ফাঁদ পেতেছে? সুজনের হাতের এই নস্যির কৌটো আর জঙ্গলে পড়ে থাকা সেই কৌটো যদি একই হয়, তবে কি সুজনই জঙ্গল থেকে সেটা কুড়িয়ে এনেছে? তন্ময়ের মাথায় হাজারটা প্রশ্ন ভিড় করে এলো। তরুণের রাতের বেলা চুপিসারে ফেরা, কাকাবাবুর বাড়িতে এক পাটি চটি পড়ে থাকা, আর এখন সুজনের হাতে এই প্রমাণ, সব কিছু কি একটাই সুতোয় গাঁথা? আর এই তিনজনের সাথে সেই পৈশাচিক তান্ত্রিকের ঠিক কী সম্পর্ক? এরা কি সবাই মিলে শ্রেয়াকে ব্যবহার করছে, নাকি বাড়ির সবাইকে শেষ করার কোনো অদৃশ্য পরিকল্পনা করছে? সুজন এতক্ষণ তন্ময়কে খেয়াল করেনি। হঠাৎ তন্ময়ের দিকে চোখ পড়তেই সে কাঁচুমাচু হয়ে বলল, কিছু বলবে বড় দাদাবাবু? তন্ময় কোনো উত্তর দিল না। সে ভাবল, এখন সুজনকে কৌটোর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে ও সতর্ক হয়ে যেতে পারে। তার চেয়ে আগে দেখে আসা দরকার জঙ্গলে যেখানে কৌটোটা পড়েছিল সেখানে সেটা এখনও আছে কি না। সুজনের কথার কোনো উত্তর না দিয়েই তন্ময় সেখান থেকে হন্তদন্ত হয়ে ছুটে বেরিয়ে গেল মন্দিরের পিছনের গেট দিয়ে। সে পাগলের মতো সোজা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। পাড়ার এক পরিচিত লোক রাস্তা দিয়ে যাচ্ছেন। তন্ময়কে ওভাবে জঙ্গলের ভেতর ঢুকতে দেখে অবাক হয়ে হাঁক দিলেন। কোথায় যাচ্ছ তন্ময়? তন্ময় পিছনে তাকালো না, একটাও শব্দ করল না। দ্রুত পায়ে চলতে লাগলো জঙ্গলের ভেতর। শুকনো পাতার ওপর তার পায়ের শব্দ যেন অস্বাভাবিকভাবে জোরে প্রতিধ্বনিত হতে লাগলো। সে ছুটে চলেছে। তার লক্ষ্য এখন একটাই, সেই মেহগনি গাছের নিচে পৌঁছনো, যেখানে নস্যির কৌটোটা পড়েছিল। অন্যদিকে বাড়িতে শ্রেয়া স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। স্নিগ্ধা আজকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে। শ্রেয়া আয়নার সামনে চুল বাঁধতে বাঁধতে নির্লিপ্ত গলায় বলল, কি দেখছো বৌদি? স্নিগ্ধা এগিয়ে গিয়ে শ্রেয়ার একটা হাত শক্ত করে ধরল। তার কণ্ঠে মিনতি আর শাসনের সুর মিশিয়ে বলল, একটা সত্যি কথা বলবি বোন? শ্রেয়া অবাক হওয়ার ভান করে বলল, বলো বৌদি, এত ইতস্তত করছো কেন? তোর সাথে খারাপ কিছু হওয়ার কোনো চিহ্ন পাস কি শরীরে? মানে, তুই কি কোনো যন্ত্রণা বা অস্বাভাবিক কিছু অনুভব করছিস? শ্রেয়া ভ্রু কুঁচকে তাকালো। বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? স্নিগ্ধা থমকে গেল। সে সরাসরি বলতে পারল না যে গত রাতে সে নিজের চোখে শ্রেয়াকে অগোছালো পোশাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখেছে। কথা ঘুরিয়ে নিয়ে আমতা আমতা করে বলল,
না, মানে তোর শরীরের কোথাও কোনো কালশিটে দাগ বা অস্বাভাবিক কোনো চিহ্ন কিচ্ছু কি নজরে পড়েনি তোর? শ্রেয়া মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। স্নিগ্ধার কথার ধরনে তার মনে পড়ে গেল কলকাতার সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। সুবীরদের হাতে যে অমানসিক শারীরিক আর মানসিক যন্ত্রণা সে সহ্য করেছে, তার ক্ষত কোনোদিন শুকোবার নাই। এক নিমিষে শ্রেয়ার মুখটা অন্ধকার হয়ে গেল, টলমল করে উঠল দু চোখ। সে ভাবল কলকাতায় থাকতে তার জীবনটা যে নরক হয়ে গিয়েছিল, সেখানে এখানকার এই পরিবার তাকে নতুন আশার আলো দেখিয়েছে। সে নিজেকে দ্রুত সামলে নিয়ে ধরা গলায় বলল, এই কথা কেন বলছো বৌদি? তোমরা আমাকে নতুন জীবন দিয়েছ। আমি এখানে খুব ভালো আছি। আমার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে যে গভীর রাতে যখন শ্রেয়া বাড়ি থেকে বেরোয়, তখন সে নিজের মধ্যে থাকে না। কোনো অশুভ আত্মা তার ওপর ভর করে থাকে। আর যখন আত্মা তার শরীর থেকে সরে যায়, তখন শ্রেয়ার আর কিছুই মনে থাকে না। স্নিগ্ধার মনের ভেতরটা হাহাকার করে উঠল। সে ভাবল, এক নরক থেকে মেয়েটাকে বাঁচিয়ে আনলাম, অথচ এখানে এসে সে অন্য এক ভয়ঙ্কর যন্ত্রণার জালে জড়িয়ে গেল। জানি না জঙ্গলে শ্রেয়াকে নিয়ে ওরা কি করে। প্রাণকৃষ্ণ কাকাবাবুরা ওকে দিয়ে ঠিক কী করাতে চাইছে। পরমুহূর্তেই স্নিগ্ধার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা বিদ্যুৎ খেলে গেল। শ্রেয়া অবচেতন অবস্থায় কোনো লালসার শিকার হচ্ছে কি না, সেটা নিয়ে সে চিন্তায় পড়ে গেল। ও হয়তো বুঝতেই পারছে না আসলে কি ঘটছে। এই আশঙ্কায় স্নিগ্ধার মাথাটা ভোঁ করে ঘুরে উঠল। সে টাল সামলাতে না পেরে ধপ করে খাটের ওপর বসে পড়ল। শ্রেয়া ব্যস্ত হয়ে এগিয়ে এলো। বৌদি, তোমার কি মাথা ঘুরছে? এত দুশ্চিন্তা করলে শরীর তো খারাপ হবেই। দেখো, সবসময় কেমন মুখ কালো করে থাকো। আমি বলছি তো, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। এই বলেই শ্রেয়া তড়িঘড়ি জলের বোতল নিয়ে এলো। স্নিগ্ধার মাথার তালুতে বেশ খানিকটা জল দিয়ে নিজের হাত দিয়ে আলতো করে চেপে ধরল। তার স্পর্শে এক অদ্ভুত শীতলতা অনুভব করল স্নিগ্ধা। কিছুক্ষণ পর শ্রেয়া নরম স্বরে জিজ্ঞাসা করল, এবার কি মাথা ঘোরাটা একটু কমেছে? স্নিগ্ধা ঘাড় নেড়ে সায় দিল, কিন্তু তার মনের ভেতরের ঝোড়ো হাওয়া থামল না। সে বুঝতে পারল শ্রেয়াকে ঘিরে যে রহস্যের জাল বোনা হয়েছে, তার থেকে উদ্ধার পেতে গেলে তাকে আর তন্ময়কে সবটা লড়তে হবে। সে ম্লান হেসে বলল, হ্যাঁ রে, ঠিক আছি, চল নিচে যাই। দুজনে একসঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ভুবনবাবু আর সুরেনবাবু হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন। ভুবনবাবু স্নিগ্ধাকে দেখে বললেন, মা, তন্ময় কোথায় গেল? দেরি হচ্ছে যে। স্নিগ্ধা বলল, মন্দিরের দিকে গেছে, এসে যাবে। স্নিগ্ধা খাবার ঘর থেকে টিফিনের বাটি এনে শ্রেয়াকে দিল। শ্রেয়া টিফিনের বাটি নিয়ে স্কুলে চলে গেল। ওদিকে তন্ময় হন্তদন্ত হয়ে জঙ্গলের সেই বড় মেহগনি গাছটার নিচে সে পৌঁছল, যেখানে সে দোমড়ানো নস্যির কৌটোটা দেখেছিল। কিন্তু জায়গাটায় পৌঁছতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে ঝুঁকে মাটি খুঁটিয়ে দেখল, কোথাও কিচ্ছু নেই। সে আতপোড়া বিড়ি, নস্যির কৌটো, কোনোটারই চিহ্ন নেই। তন্ময়ের কপালে ঠান্ডা ঘাম জমল। সে দ্রুত চোখ ঘুরিয়ে চারপাশে তাকালো। তারপর প্রায় দৌড়ে এগিয়ে গেল সেই জায়গাটার দিকে যেখানে বাম পায়ের চটি জুতোটাকে পড়ে থাকতে দেখেছিল। কিন্তু সেখানে গিয়েও তার বুকটা হিম হয়ে গেল। চটি জুতোটাও নেই। তন্ময় কপালে জমে থাকা ঘাম মুছল। তার আর বুঝতে বাকি রইল না যে সেই রাতের বিড়ি ফেলে পালিয়ে যাওয়া লোকটা আর কেউ নয়, সুজন। সেই ফিরে এসে প্রমাণ লোপাট করেছে।
আর আজ একটু আগে কৌটোটা বের করে তন্ময়কে নিঃশব্দে চ্যালেঞ্জ জানিয়েছে। একরাশ দুশ্চিন্তা নিয়ে তন্ময় দ্রুত পায়ে বাড়ির দিকে ফিরল। এবার সে আর পিছনের গেট নয়, সোজা সামনের গেট দিয়েই ভেতরে ঢুকল। বারান্দায় ভুবনবাবু আর সুরেনবাবু তৈরি হয়ে বসে আছেন। তন্ময়কে দেখেই ভুবনবাবু অধৈর্য গলায় বললেন, কোথায় গিয়েছিলি বাবা? আমি আর দাদা কখন থেকে তোর জন্য বসে আছি। তাড়াতাড়ি কর, ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাবে তো। কাছেই স্নিগ্ধা দাঁড়িয়ে আছে। তন্ময়ের বিমর্ষ মুখ আর অস্থির চোখ দেখে সে বুঝে নিল বড় কোনো অঘটন ঘটেছে। সে উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করল, হরিকাকা ঠিক আছে তো? তন্ময় শুধু ম্লান স্বরে বলল, ঠিক আছে, তুমি একবার ওপরে চলো। দুজনে দ্রুত পায়ে দোতলায় উঠে নিজেদের ঘরে গেল। দরজাটা ভেজিয়ে দিয়ে তন্ময় জঙ্গলের সেই অদৃশ্য হয়ে যাওয়া প্রমাণের কথা সব খুলে বলল। স্নিগ্ধা সব শুনে নিচু গলায় বলল, শোনো, শুধু সুজন নয়, গতকাল বিকেলে আমি কেকাদিকেও সন্দেহজনকভাবে কিছু একটা লুকিয়ে নিয়ে যেতে দেখেছিলাম। আমার এখন মনে হচ্ছে এরা সবাই কোনো এক অদৃশ্য সুতোয় যুক্ত। কেকাদির ওভাবে এসে হঠাৎ কাজে ঢোকাটাও অতটাই আশ্চর্যের। তার স্বামী সুজনের জন্য কাজ চাইল, যেখানে মন্দিরের ওদিকটাতে কেউ পরিষ্কার করতেই রাজি হয়নি। তন্ময় ভ্রু কুঁচকে বলল, কিন্তু কাকাবাবু তো জানতেন না কেকা কাজে এসেছে। তিনি তো অন্য লোক ঠিক করেছিলেন। স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মাথায় কিছুই ঢুকছে না। এমনও তো হতে পারে ওটা ওদের সাজানো নাটক ছিল, যাতে আমাদের মনে কোনো সন্দেহ না জাগে। তন্ময় কিছুক্ষণ চুপ করে জানালার বাইরে তাকিয়ে রইল। তারপর খুব ধরা গলায় বলল, জানি না, এখনো মন মানছে না যে কাকাবাবু আমাদের সাথে এমনটা করতে পারেন। এই বিপদে পল্লবীর কথা খুব মনে পড়ছে স্নিগ্ধা। আজ ও থাকলে হয়তো পরিস্থিতি অন্য রকম হতো, ওই আমাদের বাঁচাতো। স্নিগ্ধা তন্ময়ের কাঁধে হাত রেখে নরম গলায় বলল, ঠিক বলেছ, ও থাকলে ছায়ার মতো আমাদের আগলে রাখত। নিচ থেকে ভুবনবাবুর ডাক আবার ভেসে এলো, তন্ময়, তাড়াতাড়ি আয় বাবা, ডাক্তারের সাথেও তো কথা বলতে হবে। তন্ময় স্নিগ্ধার হাতটা শক্ত করে চেপে ধরল। তার চোখের কোণে জল চিকচিক করে উঠল। ধরা গলায় সে বলল, আসছি, কিন্তু এদিকটা তুমি সামলিও। অমাবস্যা আসতে এখনও কয়েকটা দিন বাকি। এর মধ্যে যদি হরিকাকার মতো অন্য কারোর বড় কোনো ক্ষতি হয়ে যায়। হরিকাকা তো ভাগ্য জুড়ে বেঁচে গেছেন, কিন্তু পরের বার। স্নিগ্ধা পরম মমতায় তন্ময়ের চোখের জল মুছে দিল। তার কণ্ঠে এখনও দৃঢ়তা। কাঁদলে কোনো সুরাহা হবে না তন্ময়, নিজেকে শক্ত করো। ওদের হাতে নাতে ধরতে হবে। জানি ওদের সাথে অশুভ আত্মা আছে, কিন্তু আমরা ভয় পেলে আরও দুর্বল হয়ে পড়ব। কাকু ডাকছেন, তুমি এখন যাও। তন্ময় মাথা নেড়ে নিজেকে সামলে নিয়ে দ্রুত নিচে নেমে এলো। স্নিগ্ধাও পিছন পিছন নামল। সুরেনবাবু, ভুবনবাবু আর তন্ময় হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। গেটের দিকে তাকিয়ে স্নিগ্ধার মনে হলো এক ভয়াবহ ঝড়ের ঠিক আগের স্তব্ধতায় বাড়িটা যেন কাঁপছে। কিঙ্কর এসে দাঁড়ালো। তাকে দেখে স্পষ্টই অসুস্থ মনে হচ্ছে। স্নিগ্ধাকে দেখেই সে বলল, বড় বৌদি, তোমরা সবাই ঠিক আছো তো? বরদা কি হাসপাতালে বেরিয়ে গেছে? স্নিগ্ধা একটু উদ্বিগ্ন গলায় বলল, হ্যাঁ বেরিয়েছে, কিন্তু তোমাকে এত ক্লান্ত আর ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কিঙ্কর মুখটা কুঁচকে বলল, আর বলো না বড় বৌদি, কাল সন্ধ্যের পর হাসপাতাল থেকে বরদার সঙ্গে ফেরার পর বাড়ি ফিরে হঠাৎ মাথার অসহ্য যন্ত্রণা শুরু হয়। তারপর একের পর এক বমি, সারা রাত বেরোতেই পারিনি। আজ সকালেও মাথায় ধরেছিল, এখন একটু কমেছে, তাই খবর নিতে এলাম।
স্নিগ্ধা বলল, কিছু খেয়েছো? না, খিদে নেই। খিদে নেই বললে হবে না, চলো ভেতরে চলো। বড় বৌদি, সত্যিই খাবো না। এসো, কথা আছে। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে স্নিগ্ধা তাকে খাওয়ার ঘরে নিয়ে গেল। যত্ন করে খাবার এগিয়ে দিল। কিঙ্কর অনিচ্ছা সত্ত্বেও খেতে শুরু করতেই স্নিগ্ধা নিচু গলায় সব ঘটনা খুলে বলল। সুজনের হাতে দেখা সে টিনের নস্যির কৌটো, আর জঙ্গলে খুঁজেও বাম পায়ে সে চটি জুতো আর নস্যির কৌটো খুঁজে না পাওয়ার কথা। সব শুনে কিঙ্কর হতবাক হয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, চিন্তা করো না বড় বৌদি, আজ রাতেই আমি নজর রাখব। সুজন কোথায় যায়, কি করে, সব দেখব। খাওয়া শেষ করে সে দৃঢ় মুখে উঠে দাঁড়াল। তারপর একবার স্নিগ্ধার দিকে তাকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। দুপুর 12টা বেজে গেছে। রোদ চড়েছে, কিন্তু বাতাসে কেমন যেন অস্বস্তিকর ভার। চারপাশ অদ্ভুতভাবে চুপচাপ। স্নিগ্ধার মাথার ভেতর হাজারটা চিন্তা হাতুড়ি পেটাচ্ছে। সে স্থির করল একবার প্রাণকৃষ্ণবাবুদের বাড়িতে গিয়ে দেখে আসবে। কাকাবাবু কি তার সেই হারিয়ে যাওয়া বাম পায়ের চটিটা খুঁজে পেয়েছেন? বাড়ি থেকে বেরিয়ে সে দ্রুত পায়ে প্রাণকৃষ্ণবাবুদের বাড়ির দিকে হাঁটতে শুরু করল। কিন্তু মাঝপথেই তার বুকটা ধক করে উঠল। সামনেই প্রাণকৃষ্ণবাবু, তিনি কোথাও যাচ্ছেন। স্নিগ্ধাকে দেখে তিনি স্বভাবসিদ্ধ হাসি হেসে বললেন, কি মা, আমাদের বাড়ি যাচ্ছ? যাও, তোমার কাকিমা একা আছে। স্নিগ্ধার কান প্রাণকৃষ্ণবাবুর কথার দিকে নেই। তার দৃষ্টি সাপের মতো নেমে গেছে লোকটার পায়ের দিকে। পায়ের জুতোটা দেখা মাত্রই স্নিগ্ধার সারা শরীর রিরি করে উঠল। অবিকল সেই সাদা রঙের ওপর নীল ফিতে দেওয়া চটি, যেটার এক পাটি তন্ময় পেয়েছিল জঙ্গলে, আর অন্য পাটিটা স্নিগ্ধা দেখেছিল প্রাণকৃষ্ণবাবুদের বাড়ির এক কোণে। আজ সেটা সগৌরবে প্রাণকৃষ্ণবাবুর পায়ে। তার মানে লোকটা আর কোনো রাগঢাক রাখছেন না। তিনি কি বুঝিয়ে দিতে চাইছেন যে জঙ্গলে সেই রাতে তিনিই ছিলেন? প্রাণকৃষ্ণবাবু বললেন, কি দেখছো মা? যাও যাও। স্নিগ্ধা একটা কথাও বলতে পারল না। তার গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে এলো। প্রাণকৃষ্ণবাবু ধীর পায়ে পাশ কাটিয়ে চলে গেলেন। স্নিগ্ধা পাথরের মতো দাঁড়িয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এক অমোঘ আতঙ্ক তাকে গ্রাস করছে। এই কাকাবাবু এত মমতা মাখানো গলায় কথা বলে, সে কি তবে সত্যি অন্ধকারের কারিগর? স্নিগ্ধা প্রাণকৃষ্ণবাবুদের বাড়ি আর গেল না। সে প্রায় দৌড়ে নিজের বাড়িতে ফিরে এলো। তার মনে হলো যেভাবেই হোক এই অভিশপ্ত খেলা বন্ধ করতে হবে, আর তার শুরুটা হওয়া উচিত ওই পুতুলটা দিয়ে। হলঘরে ঢুকতেই দেখল মিষ্টি মেঝেতে একা বসে আছে, আর তার কোলে সেই পুতুলটা। মিষ্টি পুতুলটাকে ইশারায় কিছু বলছে আর অশুভ ভঙ্গিতে হাসছে। স্নিগ্ধার ধৈর্য এবার বাঁধ ভাঙল। সে দ্রুত পায়ে গিয়ে মিষ্টির কোল থেকে এক ঝটকায় পুতুলটা কেড়ে নিল। মিষ্টি হকচকিয়ে গেল। পরক্ষণেই ডুকরে কেঁদে উঠল সে। মিষ্টি ছোট ছোট হাত দিয়ে পুতুলটা ধরার চেষ্টা করল, কিন্তু স্নিগ্ধার চোখে প্রতিশোধের আগুন। সে চিৎকার করে উঠল, না মিষ্টি, এটা পুতুল নয়, এটা শয়তান। আজ আমি দেখব এর ভেতরে কি করে কোনো অশরীরী বাস করে। মিষ্টির কান্না গগন বিদারী চিৎকারে পরিণত হলো। সে মেঝেতে আছাড় খেয়ে কাঁদতে লাগলো। স্নিগ্ধা কোনো কিছু তোয়াক্কা না করে মিষ্টিকে একটি ঘরে ঠেলে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। মিষ্টির হাতের ধাক্কা আর কান্নার শব্দে ভেতর থেকে দরজাটা কাঁপছে, কিন্তু স্নিগ্ধা উন্মাদ প্রায়। সে একটা ধারালো কাঁচি নিল, তারপর হিংস্র আক্রোশে পুতুলটার পেট চিরে ফেলল। খসখস শব্দে ভেতরে থাকা পুরনো তুলোগুলো বেরিয়ে এলো।
স্নিগ্ধা পুতুলটার হাত পা মাথা আলাদা করে ছিঁড়ে ফেলল। স্নিগ্ধার সব কিছু একটা পুরনো প্লাস্টিকের ব্যাগে ভরল। তার হাত কাঁপছে, কপালে ঘাম, চোখে এখন একটাই লক্ষ্য, জ্বালিয়ে দেওয়া, সম্পূর্ণ শেষ। সে রান্নাঘরে গিয়ে কেরোসিন তেল আর দেশলাই তুলে নিল। তারপর ধীরে ধীরে বাড়ির পিছনের দিকে হাঁটতে লাগলো। বাড়ির পিছনের বাগানটার কোণে শুকনো পাতার একটা স্তূপ জমে আছে। রোদের তাপে পাতাগুলো কুঁচকে উঠেছে। জায়গাটায় গাছপালায় ছায়া পড়েছে। আশপাশ থেকে ভেসে আসছে পাখির ডাক। স্নিগ্ধা ধীরে ধীরে এগিয়ে এসে কাঁপতে থাকা হাতে প্লাস্টিকের ব্যাগটা পাতার স্তূপের ওপর রাখল। তার বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন স্পষ্ট শোনা যাচ্ছে। সে ব্যাগটার ওপর ধীরে ধীরে কেরোসিন তেল ঢালল। তেলের তীব্র গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। হাত কাঁপছে, তবু চোখে একরোখা জেদ। আজ শেষ, যেভাবেই হোক শেষ। সে দেশলাইয়ের কাঠিটা ঘষল। চিক করে একটা আগুন জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন এক ঝটকা তীব্র হাওয়া এসে শিখাটাকে নিভিয়ে দিল। স্নিগ্ধা চমকে উঠল। সে চারপাশে তাকালো। গাছের পাতা নড়েনি, ঝোপ নড়েনি, তবু হাওয়া এলো কোথা থেকে? সে আবার কাঠিটা ঘষল। শিখা জ্বলে উঠতেই আবার নিভে গেল। স্নিগ্ধার বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। তার গলা শুকিয়ে কাঠ। নিচু থরথর কাঁপা গলায় সে বলল, জানি না তুমি কে, কি চাও তুমি? চারপাশে শুধু নিস্তব্ধতা, কোনো উত্তর নেই। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেও যেন এক অদৃশ্য উপস্থিতি, কারোর দৃষ্টি, কারোর ঠান্ডা বিদ্ধ করা নজর। স্নিগ্ধার চোখে এবার এক রাশ উন্মত্ত জেদ জ্বলে উঠল। না, আজ আমি তোকে শেষ করবই। সে ব্যাগটা ঝট করে তুলে নিল, দ্রুত পায়ে বাড়ির ভেতর ঢুকে গেল। ভেতর থেকে এখনো মিষ্টির কান্নার শব্দ ভেসে আসছে। দরজায় ছোট ছোট হাতের ধাক্কা। স্নিগ্ধা সেদিকে একবারও তাকালো না। সে দম নিতে নিতে কোদালটা তুলে নিল, আবার পিছনের দিকে ছুটল। পাঁচিলের ধারে এসে উন্মাদের মতো মাটি খুঁড়তে লাগল। মাটি উড়ে যাচ্ছে, শ্বাস ভারী, হাত কাঁপছে। গর্তটা যথেষ্ট গভীর হতেই সে ছিন্ন ভিন্ন পুতুল ভর্তি ব্যাগটা ছুঁড়ে ফেলল ভেতরে। তারপর দ্রুত হাতে মাটি চাপা দিয়ে ওপরটা পা দিয়ে সমান করে দিল সে। হাঁপাতে হাঁপাতে ভাবল, এবার অন্তত এই অভিশপ্ত তুলোর দলাটা মুক্তি পাবে না। মাটির নিচে চাপা পড়ে ওর সব শয়তানি শেষ হয়ে যাবে। হাত পা ঝেড়ে ঘরে ফিরে এলো স্নিগ্ধা। মিষ্টির কান্নার বেগ এখন একটু কমেছে, কিন্তু সে অস্ফুষ্ট স্বরে গোঙাচ্ছে। স্নিগ্ধা আলতো করে দরজা খুলে ভেতরে ঢুকেই মিষ্টির সামনে বসে পড়ল। তাকে জড়িয়ে ধরে আদর করতে করতে ফিসফিস করে বলল, সরি মা, আমার লক্ষ্মী মা, আমি তোমাকে আরও সুন্দর পুতুল কিনে দেব, একদম নতুন। হঠাৎই মিষ্টির দৃষ্টি সরে গেল। সে স্নিগ্ধার কাঁধের ওপর দিয়ে দরজার দিকে তাকালো। মুহূর্তের মধ্যে তার অভিমান গলে গিয়ে সেখানে ফুটে উঠল অদ্ভুত এক খুশির ঝিলিক। স্নিগ্ধা ঠিক বুঝে ওঠার আগেই মিষ্টি আচমকা দু হাতে স্নিগ্ধার চুল মুঠো করে ধরল। আহ মিষ্টি, চুল ছাড়, ব্যথা লাগছে যে। কিন্তু মিষ্টির চোখে কোনো স্বাভাবিকতা নেই। সে যেন কাউকে দেখছে, কারণ নির্দেশ মেনে চলছে। আরও জোরে টান, আরও হিংস্র ঝাঁকুনি। ব্যথায় কুকড়ে যেতে যেতে স্নিগ্ধার মনে হঠাৎই শীতল সন্দেহের কাঁটা বিঁধল। ও পিছনে কি দেখছে? ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে স্নিগ্ধা তাকালো দরজার দিকে, আর তারপরেই তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই পুতুলটা। তার পেট চেরা নেই, হাত পা আলাদা নেই, ঠিক যেমনটা আগে ছিল অবিকল তেমনই অক্ষত দেহে সে দাঁড়িয়ে আছে।
পুতুলের কাঁচের চোখ দুটো যেন স্নিগ্ধার দিকে তাকিয়ে উপহাস করছে। স্নিগ্ধার মনে হলো পুতুলটার কাপড়ের ঠোঁটে এক বীভৎস শয়তানি হাসি লেপ্টে আছে, যেন সে নিঃশব্দে বলছে, আমাকে মারা অত সহজ নয়। স্নিগ্ধা পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল এই অশুভ শক্তির বিনাশ সাধারণ উপায়ে সম্ভব নয়। অমাবস্যা পর্যন্ত এই অসহ্য দহন তাকে সহ্য করতেই হবে। মিষ্টি এবার স্নিগ্ধাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে পুতুলটার কাছে ছুটে গেল। তাকে কোলে নিয়ে একবার রাগী চোখে স্নিগ্ধার দিকে তাকিয়ে সে গটগট করে প্রতিমা দেবীর ঘরের দিকে চলে গেল। স্নিগ্ধা মেঝের ওপর নিঃসাড় হয়ে বসে রইল। মাথাটা ঝিমঝিম করছে। কিছুক্ষণ পর প্রতিমা দেবী ঘরে ঢুকলেন, ভিজে চুলে গামছা জড়ানো। স্নিগ্ধাকে মেঝেতে ওভাবে বসে থাকতে দেখে তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে মা, মেঝেতে বসে কেন? মিষ্টি আবার কিছু দুষ্টুমি করলো নাকি? স্নিগ্ধা ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ তিক্ত গলায় বলল, আপনি আবার পুকুরে স্নান করতে গিয়েছিলেন? আপনাকে কতবার বারণ করেছি না পুকুরে না যেতে? প্রতিমা দেবী একটু অপ্রস্তুত হাসলেন। আজ চুলে শ্যাম্পু করলাম তো মা, তাই একটু পুকুরে পরিষ্কার জলে ডুব দিয়ে এলাম, আর যাব না, এই শেষ। প্রতিমা দেবীর সেই শান্ত নিরপরাধ মুখটার দিকে তাকিয়ে হঠাৎ স্নিগ্ধার খুব মায়া হলো। এই মানুষটা তো জানেই না চারধারে কি ভয়ঙ্কর সব ঘটনা ঘটে চলেছে, কিংবা এই বাড়ির প্রতিটা কোণ আজ কতটা অভিশপ্ত হয়ে উঠেছে। অকারণে তার উপর বিরক্ত হওয়ায় স্নিগ্ধার নিজের ভেতরই এক অপরাধ বোধ কাজ করতে লাগলো। সে ভাবল, কেন শুধু শুধু মানুষটার সঙ্গে ওভাবে কথা বলতে গেল। বড়দের প্রতি শ্রদ্ধা আর মমতা যেন মুহূর্তের জন্য তার আতঙ্কের মেঘ কাটিয়ে দিল। সে নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে মাসিমা, আপনি মিষ্টির কাছে যান। দুপুর 3টে নাগাদ হাসপাতাল থেকে ফিরলেন সুরেনবাবু, ভুবনবাবু আর তন্ময়। তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তবে কিছুটা স্বস্তিও আছে। স্নিগ্ধা হরিকাকার খবর নিতেই ভুবনবাবু আশ্বস্ত করে বললেন, হরিপদ এখন আগের চেয়ে একটু ভালো আছে। ডাক্তারবাবু বললেন ভয়ের কিছু নেই। তন্ময় স্নিগ্ধার দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, খাবার দিয়ে দাও স্নিগ্ধা, খেয়েই কুকুরটাকে একবার পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে, ওকে নিয়ে যাওয়ার কথা ছিল। স্নিগ্ধা খাবার দিল। তন্ময় খেয়ে কুকুরটাকে নিয়ে বেরোলো। রাতে সেই অঘটনের পর থেকে অবলা প্রাণীটা একদম কুঁকড়ে গেছে, একটু একটু করে খুঁড়িয়ে হাঁটতে পারছে। তন্ময় কুকুরটাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে এলো। নিজেদের ঘরে ফিরে হাত মুখ ধুয়ে সে ধপাস করে বিছানায় বসে পড়ল। দুশ্চিন্তায় তার কপালের রগগুলো দপদপ করছে। স্নিগ্ধা ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে ফিসফিস করে বলল, শোনো, দুপুরে এক অদ্ভুত কাণ্ড হয়েছে। আমি প্রাণকৃষ্ণ কাকাবাবুকে রাস্তায় দেখেছিলাম। তন্ময় মুখ তুলে তাকালো। স্নিগ্ধা বলতে লাগলো, আমি নিজের চোখে দেখলাম তার দুপাই সেই নীল ফিতে দেওয়া সাদা চটি জোড়া, যেটার এক পাটি তুমি জঙ্গলে পড়ে থাকতে দেখে মোবাইলে ছবি তুলে এনেছিলে। তার মানে তিনি কোনো লুকোচাপাই করছেন না তন্ময়, যেন আমাদের বুঝিয়ে দিতে চাইছেন যে জঙ্গলে সেই বিভীষিকাময় রাতে তিনিই ছিলেন। তন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল। কিচ্ছু বলল না। শূন্য দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে রইল। শরীরের ক্লান্তির চেয়ে মনের ক্লান্তি তাকে যেন আজ বেশি গ্রাস করেছে। সে চোখ বুজে বিড়বিড় করে বলল, মাথাটা কাজ করছে না, সব যেন একটা গোলক ধাঁধা হয়ে যাচ্ছে। স্নিগ্ধা তন্ময়ের কপালে হাত রাখল। বাইরে বিকেল গড়িয়ে ধীরে ধীরে সন্ধে নামছে। শ্রেয়া এখনও স্কুল থেকে ফিরেছে কিনা দেখতে স্নিগ্ধা ঘর থেকে বেরিয়ে এলো। দেখল শ্রেয়ার ঘরের দরজাটা বাইরে থেকে ছিটকিনি আটা।
এক মুহূর্তে থমকে দাঁড়ালো সে। তারপর দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। হল ঘরে বসে আছেন প্রতিমা দেবী। স্নিগ্ধা একটু উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করল, শ্রেয়া এসেছে? প্রতিমা দেবী শান্তস্বরে বললেন, না। কথাটা শুনে স্নিগ্ধার বুকের ভেতরটা অকারণে কেমন যেন ধক করে উঠল। সে আর কিছু না বলে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো। সামনের গেটের কাছে এসে দাঁড়াতেই দূরে চোখে পড়ল দৃশ্যটা। শ্রেয়া আসছে, তার পাশে সাইকেল ঠেলে হাঁটছে তরুণ। দুজনেই কথা বলতে বলতে এগোচ্ছে। তরুণকে দেখা মাত্রই স্নিগ্ধার রক্ত মাথায় চড়ে গেল। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 3-এর 37 থেকে 39 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।